একটা সিনেমা হল, চারপাশে হাসি, চিৎকার আর উত্তেজনা। দর্শকদের মাঝেই বসে আছে এক মা আর তার দুই মেয়ে। তাদের হাতের কাছে রাখা আছে একটা সাধারণ ব্যাগ বা থলে। পর্দায় কমেডির দৃশ্য চলছে আর তারাও অন্যদের মতো হেসে উঠছে। কিন্তু কেউ জানতো না সেই থলির ভেতর রাখা আছে একটি ছোট্ট শিশুর নিথর দেহ। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা মহারাষ্ট্রের দুই বোন রেখা কিরণ শিন্ডে আর সীমা মোহন গভিটের বাস্তব গল্প, যারা পশ্চিম মহারাষ্ট্রের পুনে, থানে, কোলাপুর এবং নাসিক শহরগুলিকে বানিয়ে নিয়েছিল তাদের অপরাধের মঞ্চ। যারা মাদারহুডের মুখোশ পরে ট্র্যাপ করেছিল নিষ্পাপ শিশুদের এবং হত্যা করেছিল একের পর এক। মহারাষ্ট্রের ক্রাইম জার্নাল যার নাম দিয়েছে সিরিয়াল কিলার সিস্টার। গল্পটা শুরু হয় নাসিকে। এই দুই বোন জন্মগত খুনি ছিলেন না, তাদেরকে খুনি বানানো হয়। আর সেই মানুষটা ছিলেন তাদের নিজের মা, অঞ্জনাবাই। মহারাষ্ট্রের নাসিকের দরিদ্র এলাকায় জন্ম এই অঞ্জনাবাইয়ের। এক ট্রাক ড্রাইভারের সাথে তিনি পালিয়ে পুনেতে চলে আসেন। কিন্তু 1973 সালে মেয়ে রেণুকা কিরণ শিন্ডে জন্মের পরেই সেই ট্রাক ড্রাইভার তাকে অসহায় অবস্থায় ছেড়ে চলে যায়। হঠাৎ করেই সে হয়ে পড়ে একা, অসহায় এবং সম্পূর্ণ নিঃস্ব। বেঁচে থাকার জন্য সে তখন বেছে নেয় সবচেয়ে সহজ কিন্তু বিপজ্জনক পথ, চুরি এবং পকেটমারি। পরে অঞ্জনাবাই একজন প্রাক্তন সেনা মোহন গভিটকে বিয়ে করে এবং 1975 সালে জন্ম হয় তার দ্বিতীয় মেয়ে সীমা মোহন গভিট। কিন্তু নতুন সংসারও তাকে অপরাধের পথ থেকে সরাতে পারেনি। তার বিরুদ্ধে একের পর এক প্রিটি থেফটের অভিযোগ জমা হতে থাকে। পুলিশের জেরা, গ্রেপ্তার এবং অপমান, এগুলো ছিল তাদের পরিবারের নিত্য নৈমিত্তিক ঘটনা। এই কারণে শেষ পর্যন্ত মোহন গভিট তার স্ত্রী এবং মেয়েকে ত্যাগ করে পুনরায় বিয়ে করেন। আর তারপর শুরু হয় আসল ঘটনার। অঞ্জনাবাই শুধু নিজেই চুরি করতো না, সে এতে নিজের মেয়েদেরকেও জড়িয়ে ফেলে। ছোটবেলা থেকেই অঞ্জনাবাই নিজের মেয়েদের চুরির কাজে ব্যবহার করত। কখনো মানুষের ভিড়ে ঢুকিয়ে দিত, কখনো সিম্প্যাথি পাওয়ার জন্য সামনে দাঁড় করাতো। ধীরে ধীরে তাদের কাছে মানুষের ভয়, আবেগ, কষ্ট এগুলোর আর কোনো গুরুত্বই থাকলো না। স্কুল, খেলাধুলা বা স্বপ্ন কিছুই ছিল না তাদের জীবনে। তাদের জীবনে ছিল একটাই শিক্ষা, কিভাবে মানুষের আবেগকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করা যায়। কিন্তু 1990 সালের একটা ছোট্ট ঘটনা তাদের হাতে তুলে দেয় এমন এক মাস্টার প্ল্যান, যা তাদেরকে একটা সাধারণ চোর থেকে সিরিয়াল কিলারে পরিণত করে। 1990 সাল, পুনের বিখ্যাত চতুর্শৃঙ্গী মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে সুযোগ খুঁজছিল রেণুকা। লক্ষ্য ছিল আগের মতোই, চুপিসারে কারো পার্স চুরি করা। কিন্তু সেদিন ভাগ্য তার সাথে ছিল না। সে হাতে নাতে ধরা পড়ে যায়। চারপাশে ভিড় জমে যায়, লোকজন তাকে ধরে ফেলে। মনে হচ্ছিল এবার আর রক্ষে নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে রেণুকা এমন এক কাজ করলো যা সব কিছু বদলে রেখে দিল। তার কোলে ছিল ছোট্ট ছেলে। তখন রেণুকা কাঁদতে শুরু করে, মানুষের সামনে অসহায় মায়ের অভিনয় করে বলতে থাকে, একজন মা যার কোলে এত ছোট্ট বাচ্চা, সে কি চুরি করতে পারে? মানুষের মন বদলে যায়, সন্দেহ বদলে যায় সহানুভূতিতে। কেউ আর তখন তাকে পুলিশের হাতে দেয় না, তাকে ছেড়ে দেয়। এই ঘটনায় ছিল সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের উপলব্ধি। বাড়ি ফিরে সে পুরো ঘটনাটা তার মা অঞ্জনাবাই এবং বোন সীমা মোহন গভিটকে জানায়। তখন তাদের মাথায় আসে এক শয়তানি মাস্টার প্ল্যান। যদি নিজের বাচ্চাই এত বড় ঢাল হতে পারে, তবে অন্য বাচ্চা ব্যবহার করলে তো আরও সুবিধা হবে। একটি নিষ্পাপ শিশু মানেই সহানুভূতি, সন্দেহ থেকে মুক্তি আর আরও পালানোর সুযোগ। সেই দিন সেই মন্দিরেই জন্ম নিয়েছিল ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চাইল্ড ক্লিং ট্রায়োর পরিকল্পনা। 1990 সালের পর থেকে অঞ্জনাবাই, রেণুকা এবং সীমা শুরু করে এক ঠান্ডা মাথার পরিকল্পনা। তাদের টার্গেট ছিল 2 থেকে 5 বছরের ছোট্ট শিশুরা, যারা সহজেই যে কাউকে বিশ্বাস করবে আর নিজেদের পরিচয় কাউকে দিতে পারবে না। তারা বেছে নিত ভিড়ভাট্টা জায়গা, মন্দির, মেলা, বাস স্ট্যান্ড। সেখানে তারা অসহায় এবং দরিদ্র পরিবারের বাচ্চাদের উপরে নজর রাখত। সুযোগ বুঝে কখনো আদর করে, কখনো খাবারের লোভ দেখিয়ে শিশুদের নিয়ে চলে যেত। এরপর শুরু হতো তাদের ব্যবহার। এই বাচ্চাদের কোলে নিয়ে তারা চুরি করতে বেরোতো, কারণ তারা জানতো কোলে বাচ্চা থাকলে কেউ সহজে সন্দেহ করবে না। আর যদি ধরা পড়ে যায়, তখন সেই শিশুকেই ব্যবহার করা হতো ডিস্ট্রাকশন হিসেবে। কখনো জোরে ফেলে দেওয়া, কখনো আঘাত করা, যাতে মানুষজন সেই শিশুটির দিকে ছুটে যায় এবং সেই সুযোগে তারা পালাতে পারে। তাদের প্রথম খুনের শিকার ছিল
কোলাপুরের এক অসহায় ভিক্ষুকের ছোট্ট ছেলে। 1990 সালে জুলাই মাসে রেণুকা শিশুটিকে অপহরণ করে পুনেতে নিয়ে যায়। সেখানে তারা সেই ছেলেটির নাম দেয় সন্তোষ। সে যেন তখন তাদেরই ছেলে। প্রায় 1 বছর পর 1991 সালের এপ্রিল মাসে তারা আবার সন্তোষকে নিয়ে যায় কোলাপুরে। সেদিন তারা মহালক্ষ্মী মন্দিরে চুরি করতে গেছিল। ভিড়ের মধ্যে এক ভক্তের পার্স চুরি করার সময় সীমা হাতে নাতে ধরা পড়ে যায়। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছিল। ঠিক তখনই সবার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য অঞ্জনাবাই 1 বছরের সন্তোষকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। গুরুতর আহত হয়ে শিশুটি চিৎকার করে কাঁদতে থাকে। আর এই বিশৃঙ্খলার মধ্যেই সীমা পালাতে সক্ষম হয়। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। রক্তাক্ত সন্তোষের কান্না কিছুতেই থামছিল না। চারপাশের লোকজন জড়ো হয়ে গেলে তাদের বিপদ আরও বাড়তে পারে, এই ভয় তাদেরকে গ্রাস করে ফেলে। তখন তাকে চুপ করার জন্য অঞ্জনাবাই সন্তোষের মাথাটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বিশাল জোরে আঘাত করে। এক মুহূর্তে সব শেষ। ঘটনাস্থলেই সন্তোষের মৃত্যু হয়। এরপর যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে তারা সন্তোষের নিথর দেহ একটি পুরনো রিস্কার স্তূপের পাশে ফেলে রেখে চলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই শিশুদের মৃত্যু কোনো পরিকল্পিত একবারের ঘটনা ছিল না, বরং ছিল বারবার ঘটতে থাকা একটা নির্মম প্যাটার্ন। তদন্ত এবং ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে বেশিরভাগ শিশুই মারা যেত শুধুমাত্র তাদের কান্নার জন্য। যখন তারা চুপ করতো না তখন অঞ্জনাবাই এবং তার 2 মেয়ে তাদের উপরে অকথ্য অত্যাচার করত। অনেক শিশুকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ছুঁড়ে ফেলা হতো বা বারবার কোনো শক্ত জায়গায় আছড়ে ফেলা হতো। তাদের ছোট্ট কোমল শরীর এত আঘাত সহ্য করতে পারত না। একটি ঘটনায় তারা 2.5 বছরের এক নিষ্পাপ শিশুকন্যাকে হত্যা করে। তারপর তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে সেই শিশুকন্যাটিকে একটি ব্যাগে থলিতে ভরে চলে যায় পাশের একটি সিনেমা হলে সিনেমা দেখতে। সেখানে বসে পুরো সিনেমা দেখে তারা। চারপাশে মানুষ হাসছে, কাঁদছে, গল্পে ডুবে আছে। আর তাদের পাশেই একটা ব্যাগের মধ্যে পড়ে আছে একটি মৃত শিশুর দেহ। সিনেমা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে তারা দেহটি ফেলে দেয় যেন সেটা কোনো মূল্যহীন বস্তু। আর একটি ঘটনায় 2 বছরের একটি ছোট্ট ছেলেকে উল্টো করে ঝুলিয়ে তার মাথা বারবার দেওয়ালের সাথে ঠুকে দেওয়া হয় যতক্ষণ না তার ছোট্ট শরীর নিস্তেজ হয়ে যায়। এই সব নির্মমতার মাঝখানে একটা চিলিং ব্যাপার ছিল, এই নিয়ে তাদের কোনোদিনই কোনো অনুশোচনা হয়নি। তারা খেত, ঘুরতো, স্বাভাবিক জীবন চালাতো, যেন শিশুগুলো কখনো কোনো অস্তিত্বই ছিল না। এই ঘটনা আমাদের দেখায় এই শিশুগুলো শুধুমাত্র সিরিয়াল কিলারের শিকার হয়নি, তারা সামাজিক অবহেলারও শিকার ছিল। তাদের নাম, তাদের স্বপ্ন সবকিছুই হারিয়ে গিয়েছিল নীরবে। তবে অবশেষে এই নরপিশাচরা ধরা পড়ল। 1996 সালে তাদের অপরাধের শেষ অধ্যায় শুরু হয় নিজের পরিবারের একজন শিশুকে ঘিরেই। অঞ্জনাবাইয়ের প্রাক্তন স্বামী মোহন গাবিটের দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেন যে তার 9 বছরের শিশু কন্যা ক্রান্তিকে অপহরণ করেছে সীমা এবং রেণুকা। পরে শিশুটির মৃতদেহ পুনের কাছে একটি আখ ক্ষেতের মধ্যে পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে গুরুতর তদন্ত শুরু করে। 19 নভেম্বর 1996 পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে যখন তারা একই পরিবারের আরও একটি শিশুকে অপহরণ করার চেষ্টা করছিল। নাসিকে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে শিশুদের জামা কাপড় এবং অন্যান্য প্রমাণ, যা একাধিক অপহরণের ইঙ্গিত দিচ্ছিল। তদন্তের সবথেকে বড় মোড় আসে যখন রেণুকার স্বামী কিরণ শিন্ডে পুলিশের কাছে অ্যাপ্রুভার বা সাক্ষী দিতে রাজি হন। তিনি বিস্তারিতভাবে জানান কিভাবে অপহরণ করা হতো, কিভাবে শিশুদের হত্যা করা হতো এবং কিভাবে তাদের দেহ ফেলে দেওয়া হতো। তার এই সাক্ষ্যই পুলিশ কেসকে আরও শক্তিশালী করে এবং এতদিনের এক ভয়ঙ্কর অন্ধকারকে সবার সামনে টেনে আনে। তদন্তে বেরিয়ে আসে এই 3 মূর্তি প্রায় 40 বা তারও বেশি শিশুকে অপহরণ করেছিল। কিন্তু আদালতে প্রমাণ করা সম্ভব হয় 13টি অপহরণ ও 5টি হত্যার মামলার। এই শিশুদের বেশিরভাগই ছিল দরিদ্র পরিবারের সন্তান। তাদের হারিয়ে যাওয়া নিয়ে তেমন কোনো তদন্তই হয়নি। অনেক পরিবার পুলিশের কাছে গেলেও গুরুত্ব পায়নি তাদের অভিযোগ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 29 জুন 2001 সালে কোলাপুর সেশনস কোর্ট রেণুকা কিরণ শিন্ডে এবং সীমা মোহন গাভিটকে 13টি অপহরণ এবং 6টি হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। 2004 সালে বম্বে হাইকোর্ট এই রায়কেই বহাল রাখে এবং 31 আগস্ট 2006 সালে ভারতের সুপ্রিম কোর্ট এই মৃত্যুদণ্ড নিশ্চিত করে। পরবর্তীতে তারা ভারতের প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন দাখিল করে, কিন্তু তৎকালীন ভারতের প্রেসিডেন্ট প্রণব
মুখার্জি তাদের আবেদন খারিজ করে দেন। তবে এই মামলায় শেষ মুহূর্তে আসে একটা বড় পরিবর্তন। দীর্ঘ আইনি বিলম্বের কারণে 18 জানুয়ারি 2022 সালে বম্বে হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে। আদালত জানায় মার্সি পিটিশন নিষ্পত্তিতে অস্বাভাবিক দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তারা পুনের ইয়ারওয়াড়া জেলে বন্দী রয়েছে এবং তাদের জীবনের বাকি অংশটা সেখানেই কাটবে। তবে শেষ পর্যন্ত একটা প্রশ্নই থেকে যায়, মানুষ কি জন্মগতভাবে দানব হয় নাকি পরিস্থিতি তাদের দানবে পরিণত করে? রেণুকা কিরণ শিন্ডে এবং সীমা মোহন গাভিট হয়তো সেই উত্তরই দিয়ে গেছে তাদের কাজের মাধ্যমে, কারণ তারা প্রমাণ করেছে একজন মায়ের মুখোশের আড়ালেও লুকিয়ে থাকতে পারে একজন নির্মম খুনি, আর কখনো কখনো এক ভয়ঙ্কর দানব, দেখতে ঠিক আমাদেরই মতো সাধারণ মানুষ। এই কেস নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।